গোপালদার নির্বাচন যতই এগোচ্ছে দেখা যাচ্ছে ইডির তৎপরতা তুঙ্গে। যেমন আইপ্যাকের আর এক কর্ণধার ডিরেক্টর, তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হলো, এবং কলকাতাতে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাদের বাড়িতে তল্লাশি চলছে। দেখা গেল সকাল থেকে দেবাশিস কুমার, তার 3-4টে যে ঠিকানা আছে, তার নির্বাচনী কার্যালয় আছে, সব জায়গায় ইডি প্রায় 10 ঘন্টা ধরে তল্লাশি চললো। কি বলবেন? ইডি, সিবিআই, এনআইএ এরা নিজেদের তদন্তের কাজটা করে থাকে। এটা সারা বছর ধরেই হয়, কিন্তু বিভিন্ন সময় কিছু মানুষ এর প্রতিবাদ করে, বিভিন্ন সময় এটা প্রতিবাদ করে না। একটা নির্বাচন চলছে, মনে করা হচ্ছে যে পুলিশ, সিআইডি এগুলো রাজ্য সরকারের পার্ট, এবং সিবিআই, ইডি, এনআইএ এগুলো কেন্দ্রীয় সরকারের পার্ট। কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ রকম ভুল। জুডিশিয়াল পার্ট সম্পূর্ণ আলাদা, এক্সিকিউটিভ যে পার্ট যেটা আছে সম্পূর্ণ আলাদা, এবং পার্লামেন্টারি যে পার্ট যেটা আছে সেটাও সম্পূর্ণ আলাদা। এখানে তদন্তের সাপেক্ষে বা তদন্তকে সামনে রেখে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে এর নিরীক্ষণ করার দায়িত্ব ইডি, সিবিআই এবং এনআইএর আছে। তো এই ক্ষেত্রে এই তদন্তগুলো হঠাৎ করে হয়নি, এটা আগেও হয়েছে, এবং তদন্তের স্বার্থে, পুনঃ তদন্তের স্বার্থে, বা আরও হয়তো কিছু অতিরিক্ত কিছু খবর বা অতিরিক্ত কিছু বিষয় সামনে এসছে, এভিডেন্স সামনে এসছে, সেই এভিডেন্সগুলো যেটা যদি খোলাখুলিভাবে রাখা হয় তাহলে ভারতের সমাজ বিজ্ঞানে বা সমাজ জীবনে এটা ক্ষতিকর হতে পারে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ নির্বাচন কমিশনের আওতায় রেখে নির্বাচন সম্পন্ন হবে। আর তদন্তকারী সংস্থা যারা আছে তাদের যে ধারা, তাদের যে নিয়ম আছে, তাদের যে প্রত্যেকের এগুলো কোয়াসি গভর্নমেন্ট, এগুলো এদের যে বিষয়গুলো যেগুলো আছে, তারা সেই বিষয়ের উপরে তারা সেই কাজগুলো করে থাকেন। প্রত্যেকের আলাদা আলাদা বিষয় ধার্য করা আছে। যতটুকু বলেছি ঠিক আছে তো? গোপালদা, আর একটা বিষয়ে যাব। শুধুমাত্র দেবাশিস কুমারের বাড়িতে যে ইডি তল্লাশি করছে তা নয়, জ্যোতিপ্রিয় মল্লিককেও ডাকা হয়েছে, সিবিআই ডাকছেন। তিনি আগে জেলও খেটেছিলেন, বেরিয়েছিলেন। এই যে নির্বাচনের সময় তৃণমূলের একাধিক নেতাদের, মন্ত্রীদেরকে ডাকা হচ্ছে বা তাদেরকে তল্লাশি চলছে, কি বলবেন? বিগত 2-3 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মন্ত্রী, আমলা বা যারা আছেন বিশিষ্ট নেতৃবৃন্দ, তারা এর সঙ্গে জড়িয়ে আছেন। এখানে রথীন বোস থেকে শুরু করে সুজিত দা থেকে শুরু করে অন্যান্য অনেকেই যারা আছেন, এরা বিভিন্ন তদন্ত সংস্থা তাদেরকে ডেকেছে, বারে বারে তাদেরকে ডেকেছে, ডাকার প্রয়োজন পড়েছে, এবং এই তদন্তটা চিরন্তনভাবে হয়। কিন্তু এখানে, অর্থাৎ এই দুর্নীতির সঙ্গে টিএমসির পার্টিটা একটা মিলে গেছে। মনে করা হচ্ছে যেন টিএমসি পার্টির দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে এই দুর্নীতি। তো এই লজ্জা, টিএমসিরও লজ্জা, এটা থেকে টিএমসিরও বোঝা উচিত, বাছা উচিত। আজকে যারা বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছেন, ম্যাক্সিমাম দাগি প্রার্থী হয়েছেন, তাদের বহু কেস রয়েছে, এবং এই সমস্ত কেসগুলো এখনো মেটেনি বা তার হয়তো মীমাংসা হয়নি, তাই তারা ভোটে দাঁড়াতে পারছেন। কিন্তু প্রার্থীরা যে সৎ নন, এটা কিন্তু তৃণমূলের সুপ্রিমো যারা আছেন তারা সকলেই জানেন। আর একটা বিষয়ে যাব। সম্প্রতি একটি লিস্ট এসছে ইলেকশন কমিশনের কাছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতার বুকেতেই প্রায় 100টার উপর কেন্দ্র আছে বা বুথ আছে যেখানে ইলেকট্রিসিটি নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কলকাতার বুকে যদি এই পরিস্থিতি হয়, তাহলে গ্রামাঞ্চলে কি অবস্থা? গ্রামাঞ্চলে একই অবস্থা আছে। কলকাতার বুকে যে সমস্ত জায়গাগুলো, অনেকগুলো অনুন্নয়ন জায়গাগুলো আছে, উপনগরীর যে ব্যাপারগুলো রয়েছে, সেখানে এখনো ইলেকট্রিসিটি আসেনি, এবং সেখানে সুবিধা নেই। নিকাশি জলের ব্যবস্থা ঠিক মতো নেই, পানীয় জল নেই, বর্ষায় সেখানে জল ডুবে যায়, এরকম অবস্থা রয়েছে, ভয়াবহ পরিস্থিতি আছে। কল্যাণী কলকাতার আজকে টিএমসি রাজত্বে, এর আগে সিপিএম এর রাজত্বে কলকাতা ধ্বংস প্রায়। এই ধ্বংসের হাত থেকে বিজেপিকে বাঁচাতে হবে। গোপালদা, বুথেই যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে সেখানে ভোট গ্রহণ কেন্দ্র হলে ভোটটা হবে কি করে? কারণ ইলেকশন কমিশন এবারে যে নিয়মাবলী তারা দিয়েছে, সেখানে আরও অনেক নিয়মাবলী নতুন ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে অ্যাড করা হয়েছে, সেটা ইমপ্লিমেন্টেশন হবে। সিসিটিভি চলবে কি করে, বা আরও যে যে মেশিনারিজ দিয়ে যে কাজগুলো হবে, সেটা কি করে সম্ভব যদি সেখানে ইলেকট্রিসিটি না থাকে? এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। না, যেখানে ইলেকট্রিসিটি আছে বা যেখানে ইলেকট্রিসিটি নেই, প্রায় সমস্ত জায়গাতে আলাদা করে জেনসেটের ব্যবস্থা রাখা দরকার।
কারণ ইলেকট্রিসিটি আছে, হয়তো ইলেকট্রিসিটি যে 24 ঘন্টা থাকে তাও নয়। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনের উচিত যে নির্দিষ্ট সময়ে ভালোভাবে, ঝড় বৃষ্টিও আছে, যাতে নির্বাচনটা সম্পন্ন হয়, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য সমস্ত জায়গায় জেনসেটের বা জেনারেটরের ব্যবস্থা রাখুন। তারা রাখবে, অবশ্যই রাখবে। মুখ্যমন্ত্রী বলছেন যে ডেলি প্যাসেঞ্জারি করে বাইরে থেকে নেতা মন্ত্রী এসে বাংলাকে জেতানোর যে স্বপ্ন সেটা বিজেপি ভুলে যাক, কারণ যারা আসছে তারা বাংলাকে চেনেই না, জেতাবে কি করে, সোনার বাংলা করবে কি করে। বিজেপি এটা সর্বভারতীয় দল, এটা কোনো ফেডারেল কোনো প্রদেশ এর কথা বলতেই পারে না, শুধুমাত্র মমতা ব্যানার্জি কতগুলো বলে। আজকে ধীরে ধীরে লক্ষ্য করুন যে উত্তরপ্রদেশে আমরা কিন্তু সবার হাত থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি এসছে, এবং যদুবেন্দ্র প্রতাপ বিহারে লালু প্রসাদের হাত থেকেও কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি, উড়িষ্যায় সেখানে বিজু পট্টনায়কদের পরিবারকে শেষ করে দিয়ে কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি, এবং ত্রিপুরাতে দীর্ঘদিনের বাম রাজত্বকে পরিবর্তন করিয়ে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেসের বিশাল দুর্গ আসাম সেখানে পরিবর্তন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি, এবং আরও বহু জায়গায় ভারতীয় জনতা পার্টি তার বিপক্ষ রাজনৈতিক দলকে ধূলিসাৎ করে, ধরাশায়ী করে তারা কিন্তু ক্ষমতায় এসছে। এবারে যে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে আগামী 26-এ নির্বাচন, এটা কেবলমাত্র শুধু একটা সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচনের পেছনে হিডেন এজেন্ডা আছে। এখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে কিনা, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ বাংলাদেশে চলে যাবে কিনা, ভারতবর্ষের সার্বভৌমত্ব ঠিক থাকবে কিনা, পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব ঠিক থাকবে কিনা, অনেকগুলো কঠোর বিষয় এবং আন্তর্জাতিক বিষয় এই নির্বাচনের সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং এই নির্বাচনটাকে নিয়ে ছেলেখেলা করলে চলবে না। এই নির্বাচনের ফলাফলের ওপরে শুধুমাত্র রুটি রুজি বা অন্ন বস্ত্র বাসস্থান নয়, এখানে ভাতের যেমন লড়াই, এখানে জাতেরও একটা লড়াই আছে। আজকের এখানে যে কমিউনিস্ট দলটা আছে, সিপিএম দলটা আছে, এই জ্যোতিবাবু, প্রমোদ দাশগুপ্ত, সকলেই কিন্তু একসময় বাংলাদেশে ছিলেন। আজকে বাংলাদেশে কোনো কমিউনিস্ট পার্টি নেই, আজকে পাকিস্তানে কোনো কমিউনিস্ট পার্টি নেই, যেখানে মুসলিম সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে সেখান থেকে কমিউনিস্ট পার্টি ধূলিসাৎ হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে যদি ধীরে ধীরে 50% উপরে যদি এখানে মুসলমান সংখ্যা বেড়ে যায়, তাহলে এখান থেকেও কমিউনিস্ট পার্টিকে চলে যেতে হবে। তাই কমিউনিস্ট পার্টির উচিত যে পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা পশ্চিমবঙ্গের সার্বভৌমত্বকে ধ্বংস করছে, দীর্ঘ 600 কিলোমিটার জায়গায় কাঁটাতারের ভাড়া এখনো দেওয়া যায়নি, জমি অধিগ্রহণ করতে পারেনি বা করেনি, সেই রাজ্য সরকারের পরিবর্তন ঘটানো। আগে দেশ বাঁচুক, আগে রাজ্য বাঁচুক, তারপরে ধর্ম বাঁচবে, তারপরে আমাদের রাজনীতিকরণ বাঁচবে। সুতরাং এবারের লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ধূলিসাৎ করার অর্থ বাংলাকে বাঁচাবার, বাংলার সার্বভৌমত্বকে বাঁচাবার, মানুষের জনগণকে বাঁচাবার, বাংলায় যে একটা যে বিরাট ঋণ রয়েছে সেই ঋণের হাত থেকে বাংলাকে বাঁচাবার জন্য নির্বাচন। আর একটা বিষয়ে যাব, সম্প্রতি পানিহাটির যিনি প্রার্থী হয়েছেন আমাদের অভয়ার মা, তাকে ঘিরে যে ধরনের কুৎসা, যে ধরনের তিনি প্রচারে যখন বেরোচ্ছেন তাকে আক্রমণ করা হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে, জয় বাংলা স্লোগানও উঠছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, বিষয়টা তো অত্যন্ত ঘৃণ্য বিষয়, এটা করাই উচিত না। তার সন্তান একজন ডাক্তার, তিনি মারা গেছেন, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আজকে বহু মানুষরা তার জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে। আজকে অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতারা যারা আছেন, ভোটে দাঁড়িয়েছেন, তারা বলছেন অভয়ের জন্য আমরা লড়াই করেছি, আমরা রাত জেগেছি, আমরা আন্দোলন করেছি, সুতরাং অভয়ের ভোট আমাকে দেওয়া হোক বা সেই দলকে দেওয়া হোক। এখানে অভয়ের মা নেমেছে। যদি কারোর সবচেয়ে বেশি কষ্ট হয়ে থাকে, দুঃখ হয়ে থাকে, যদি কারোর ক্ষতি হয়ে থাকে, সেটা অভয়ের মা নিজের হয়েছে। উনি চাইছেন তার মূল জাস্টিসটা ফিরে আসুক। তার আগে তার বডিটাকে নিয়ে যদি বডিটা দ্বিতীয়বারের জন্য যদি পোস্টমর্টম করা যেত, তাহলে তো ফলাফলটা অন্যরকম হতো। কিন্তু এই বডি নিয়ে যেভাবে পানিহাটির বেশ কিছু নেতা এবং রাজ্যের যে বেশ কিছু টিএমসির নেতারা, এবং যেভাবে শেষে শ্মশান ঘাটে গিয়ে 7টি লাশকে টপকে গিয়ে তার লাশটাকে যে তাড়াতাড়িভাবে সেটাকে শেষ করে দেওয়া, এবং পরবর্তী সময় তার যে এভিডেন্সগুলোকে হসপিটাল থেকে ভেঙে চুরমাচুর করে দেওয়া, তার বিরুদ্ধে উনি নেমেছেন, তার প্রতিবাদে উনি নেমেছেন। আমার মনে হয় সমস্ত বাংলার উচিত এই যে হত্যাটা হয়েছে, অভয়ের হত্যাটা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ভোট ভারতীয় জনতা পার্টিকে দেওয়ার। আর বিশেষ করে পানিহাটির অঞ্চলে যে সমস্ত মানুষেরা আছেন, তারা প্রত্যেকেই যারা ভোট জাস্টিস যারা চেয়েছিলেন, তারা ভোটটা জাস্টিসের জন্য দিক, ভোট ফর জাস্টিস, এবং অভয়ের মাকেই সেখান থেকে বিজয় করুক, এবং বিজয় হওয়ার পরে তিনি তার যে জাস্টিস তিনি ফিরে পাবেন, এবং এখান থেকে মমতা ব্যানার্জিকে চিরতরে বাংলা থেকে মুছে দেওয়া যাবে। গোপালদা, মুখ্যমন্ত্রী বলছেন যে তিনিও বলতেন 294টা সিটে আমিই প্রার্থী, আমিই মুখ।
প্রধানমন্ত্রীজি বলছেন যে 294টা সিটে প্রধানমন্ত্রীকে দেখেই ভোট হোক। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে বলছেন যে যদি উনি এই কথা বলেন তাহলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিক। তো মুখ্যমন্ত্রী বলছেন যে তাহলে উনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন, ইস্তফা দিয়ে তাহলে বাংলায় এসে পড়ে থেকে তিনি বাংলায় মুখ্যমন্ত্রী হবেন বলে লড়াই করুন। কি বলবেন? না, এটা তো রাজনৈতিক গিমিক, এবং তিনি যে কথাগুলো বলছেন কোনো মানেই হয় না, কারণ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ভোটার নয়, সুতরাং নিয়ম অনুসারে উনি পশ্চিমবঙ্গের কোনো জায়গায় দাঁড়াতেই পারেন না। বিধানসভার ক্ষেত্রে উনি লোকসভার ক্ষেত্রে দাঁড়াতে পারেন। এগুলো মমতা ব্যানার্জি যে খেই হারিয়ে ফেলেছেন এবং শেষ জমানায় চলে এসেছেন, তার যে মাথা কোনো কাজ করছে না, এগুলো তার উদাহরণস্বরূপই ধরা যেতে পারে। এটার কোনো গুরুত্ব নেই। আরেকটা বিষয়ে যাব, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সভা করছেন, বলছেন বিজেপি মানুষকে লাইনে দাঁড় করাবে। কি বলবেন? এটা তো অত্যন্ত মানে কুরুচিমূলক কথাবার্তা। এই ধরনের কথা ব্যবহার করা উচিত নয়। মানুষ ওনার আন্দোলন দেখেছে, উনি ভালো আন্দোলন করেছিলেন, তাই ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মানুষ প্রথম 5 বছর দেখেছে, দ্বিতীয় 5 বছর দেখেছে, তৃতীয় 5 বছর পরে মানুষ এবার সিদ্ধান্ত নিচ্ছে পাল্টানো দরকার। তো এবার পাল্টাতে হবেই। তার জন্য চাই এখানে বিজেপি সরকার, কারণ সারা ভারতবর্ষে বিজেপি সরকার যেখানে আছে সেখানে তার একটা ব্যাপক উন্নতি হয়েছে। তার যে স্ট্যাটিক যেটা ছিল, তার যে বেস যেটা ছিল, বেসিক থেকে উন্নয়নের পথে যদি ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্যগুলোকে নিতে পারে, বাংলাতেও নিশ্চয়ই হবে। একসময় বাংলা সবকিছুতে বৃহৎ ছিল, প্রথম স্থান দখল করেছিল। সেই প্রথম স্থানে ফিরে আসার মতন যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু বাংলাতে আছে। আমার মনে হয় যে ভারতবর্ষে মানুষ যখন ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেছে, ভরসা রেখেছে, বাংলার মানুষও বিশ্বাস রাখুক, ভরসা রাখুক, আশীর্বাদ করুক, এবং 4 তারিখের নির্বাচনের ফলাফলের পরে এখানে বিজেপি সরকারই গঠিত হবে।